সময়টা ২০০৫। ভারতের দিল্লিতে অবস্থিত একটি বাসাটিতে মদের নেশায় বুঁদ হয়ে এক মধ্যবয়স্ক লোক সোফায় শুয়ে শুয়ে টিভিতে কে হবে কোটিপতি শোটা দেখছে। এই লোকটার নাম প্রেম সিং। হঠাৎ করে প্রেম সিং এর বউয়ের ফোন আসে। ফোনে কথা বলতে বলতে প্রেম থালা বাসন ধুয়ে ছাদের চিলে কোঠায় যায় এবং সে রিল্যাক্স মুডে রেডিওতে লতা মঙ্গেশকরের গান চালিয়ে দেয়। তারপর মাংস কাটার ধারালো ছুরি নিয়ে প্রেম বাথরুমের দরজা খুলে। দরজা খুলতেই আমরা দেখতে পাই সেখানে একটি স্কুলের ইউনিফর্ম পরা টিনেজার মেয়ের লাশ পড়ে আছে। মেয়েটির নাম টুম্পা। প্রেম ঠান্ডা মাথায় মুচকি হাসি হেসে প্রথমে টুম্পার পায়ে বড় দুটি কোপ মেরে পা দুটি এক কোপে আলাদা করে ফেলে। এরপর টুম্পার পুরো শরীরটা ছোট ছোট টুকরো করে প্রেম কাটতে থাকে। কিন্তু কেন? এই নারকীয় কাণ্ডের পিছনে কি রহস্য? সেটাই আজকে আমরা এই ভারতের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভিটির এক্সপ্লেনেশনে জানতে চলেছি। মুভিটির নাম সেক্টর 36। হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই দুর্দান্ত ট্রু ক্রাইম বেসড মুভি স্টোরি যার নাম সেক্টর 36 নিয়ে আর বেশি কথা বাড়াবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে। বোন চিলিং এই মুভিটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না যে পৃথিবীতে কত রকম পৈশাচিক ঘটনা মানুষ ঘটাতে পারে। সুতরাং সরাসরি মুভির কাহিনীতে চলে যাওয়া যাক। তবে তার আগে ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। তবে চলুন এবার হারিয়ে যাওয়া যাক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক গা শিউরে ওঠা মুভির কাহিনীতে। মুভির শুরুতে আমরা দেখতে পাই রামচরণ পান্ডেকে। টেরাগোছের রামচরণ পান্ডে হলো রাজীব ক্যাম্পের সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর রামচরণ পান্ডের মেজাজ সব সময় খারাপ থাকে। তার অন্যতম কারণ হলো এই পুরো ক্যাম্প জুড়ে তিনি সহ মাত্র ৩ জন পুলিশই ডিউটিতে রয়েছেন। আজকে থানায় মন্ডল বাবু নামে একজন লোক বস্তি থেকে এফআইআর লিখতে এসেছেন, কারণ তার ১৫ বছরের মেয়ে নিখোঁজ হয়ে গেছে। তাই মন্ডল বাবুদের বস্তিতে প্রায় ৩ লাখ বস্তিবাসী রয়েছে। হর হামেশাই সেখান থেকে কেউ না কেউ নিখোঁজ হচ্ছে। দেখা যায় যে আজকে পুলিশ কাউকে উদ্ধার করলে কাল আবার অন্য কেউ নিখোঁজ হচ্ছে। তাই ২ বছর ধরে থানায় আসা বস্তির নিখোঁজ কেসগুলো তেমন একটা কেউই গুরুত্ব দেয় না। নিখোঁজ ভিকটিমদের ছবিগুলো থানার বোর্ডে পড়ে পড়ে ধুলোয় গড়াচ্ছে। সুতরাং সেদিনও মন্ডলবাবু অনেক আশা নিয়ে তার ১৫ বছরের মিসিং মেয়ে টুম্পার ছবি থানার বোর্ডে লাগিয়ে দিয়ে চলে যায়। আর এই টুম্পাই হচ্ছে মুভির শুরুতে দেখানো সেই মৃত টুম্পা। সকালে বস্তির বাচ্চাগুলো ক্রিকেট খেলছিল। খেলতে খেলতে ওদের বল ড্রেনে পড়ে যায়। আলী নামের একটি বাচ্চা তখন বল তুলতে যায়। ড্রেনটা শহর এবং বস্তির মাঝে একটি বর্ডারের মতো। সমস্ত শহরের নোংরা এই ড্রেনেই এসে জমা হয়। তো আলী এই ড্রেন থেকে বল তুলতে গিয়ে একটা কালো প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। ব্যাগটা ধরতেই সেখান থেকে বেরিয়ে আসে একটা মানুষের পচে গলে যাওয়া কাটা হাত। নিমিষেই হইচই পড়ে যায় চারিদিকে। ঘটনাস্থলে সাব ইন্সপেক্টর পান্ডে আসে এবং বস্তিবাসীকে বলে যে এটা আসলে কিছুই না, এটা একটা বানরের হাত। বানরের হাত বলে পান্ডে ঘটনাটা সেদিনের মতো ধামাচাপা দেয়। এরপর যাওয়ার আগে আলীকে ১০০ টাকা পুরস্কারও দিয়ে যায়। তখন আমরা দেখতে পাই যে পুরো ঘটনাটা দিল্লির সেক্টর 36 ঠিকানার বাসার জানালা থেকে সেই প্রেম নামের লোকটি দেখছে আর হাসছে। ধীরে ধীরে রাত নামে। বাসায় বাসায় সবাই টিভিতে কে হবে কোটিপতি শোটি দেখতে ব্যস্ত। ডিউটি শেষে বাড়ি ফিরে আলীর বাবা আলীকে টাকা দিয়ে ডিম কিনে আনতে পাঠায়। আলী রাস্তায় বের হলে কিছুটা দূরে ঘন অন্ধকারের মোড়ের ভেতর প্রেমকে গা ঢাকা দিয়ে বসে থাকতে দেখে। আলী কাছে এগিয়ে আসলেই প্রেম ওকে লজেন্স দেবার লোভ দেখিয়ে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। অনেকক্ষণ পর আলীর জ্ঞান ফিরলেও দেখে যে বিছানার সাথে হাত পা বাঁধা অবস্থায় ও পড়ে আছে। আর প্রেম খালি গায়ে শুধুমাত্র আন্ডারওয়্যার পরে দাঁড়িয়ে আছে। এমন দৃশ্য দেখে আলী ঘাবড়ে গিয়ে বলে, দেখো তুমি যদি আমাকে এখনই না ছাড়ো তবে আমি কিন্তু সব বাইকে গিয়ে বলে দিব। এই কথা শুনে প্রেম মুচকি হেসে আলীকে বলে, দেখ প্রথমে আমি তোর শরীর ভোগ করব, তারপর তোকে কেটে টুকরো টুকরো করে কোথায় কোথায় ফেলবো কেউ জানতেই পারবে না। এরপর দেখবি তোর বাবা মা কিছুদিন কান্নাকাটি করবে, পরে আরেকটা আলী জন্মাবে। সিম্পল। কথাটা বলে এবার প্রেম আলীর হাতের বাঁধন খুলে দিতেই আলী পালানোর চেষ্টা করে। তখন প্রেম ওকে একটা ধাক্কা দিতেই দেয়ালে মাথা ঠুকে ছোট্ট আলী সেখানেই মারা যায়। কিন্তু বিকৃত মস্তিষ্কের
প্রেম মৃত আলীর দিকে তাকিয়ে হাসতে থাকে। প্রেমের এবার মনে পড়ে যায় নিজের ছোটবেলার কথা। তখন সালটা 1983। ভারতের চাম্বা নামের এক অঞ্চলে এতিম প্রেম বড় হয়েছে আপন মামার কাছে। প্রেমের মামা ছিল কসাই, আর স্বভাবেও ছিল বিকৃত এক পিশাচ। কারণ আপন মামা হয়েও সে প্রত্যেক দিন ছোট্ট প্রেমের সাথে খারাপ নোংরা কাজ করত। আর প্রেম মুখ বুজে মামার এইসব নারকীয় অত্যাচার সহ্য করত। এক দুপুরে নিজের কসাইখানার ঝাঁপ ফেলে প্রেমের মামা মুভির শুরুতে দেখানো সেই লতা মঙ্গেশকরের গান চালিয়ে আবারও ছোট্ট প্রেমের সাথে নোংরা কাজ করতে যায়। তবে সেদিন প্রেমের কি হয় কে জানে। প্রেম সর্বশক্তি দিয়ে সেদিন নিজের মামাকে ফেলে নৃশংসভাবে কসাইখানার মাংস কাটার চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে। আর ওর মাথায় চেপে বসে এক পৈশাচিক বিকৃত খুনের নেশা। আজও প্রেমের মানুষ কাটার সময় লতা মঙ্গেশকরের সেই গানটা না শুনলে ঠিক তৃপ্তি আসে না। এবার রাতে রান্নার সময় প্রেমের কাছে ছোটেলাল নামে একজনের ফোন আসে। প্রেম ফ্রিজ থেকে একটি বক্স বের করে ছোটেলালের হাতে দিয়ে বলে, একদম ফ্রেশ মাল, খুলে দেখার কোনো দরকার নেই। বক্সটা নিয়ে ছোটেলাল নামের লোকটা সেখান থেকে চলে যায়। তবে প্রশ্ন হলো, বক্সে কি এমন আছে সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। এবার প্রেম ছাদের সেই বাথরুমে চলে যায়। রক্তাক্ত বাথরুম ধুয়ে প্রেম আলীর মৃতদেহের কাটা অংশগুলো পলিথিনে ভরে কিছু পলিথিন ম্যানহলে এবং বাকি পলিথিন ড্রেনে ফেলে দিল। আসলে কাল পরশুর মধ্যেই বাড়ির মালিক এবং সেই শহরের নামকরা বিজনেসম্যান বলবীর সিং এখানে আসবে। আপাতত আজকেই বলবীর সিং ভারতের হরিয়ানা প্রদেশে নিজের নাতনির জন্মদিনের পার্টিতে ব্যস্ত রয়েছে। পার্টিতে একটি কল আসলে বলবীর জানায় যে সে কালই দিল্লিতে আসছে। চুমকি নামের একটি মেয়ে যেন রেডি থাকে। তো এই চুমকি হচ্ছে পেশায় কল গার্ল। আর সত্যটা চুমকির বাড়ির লোকজন অলরেডি জানে, কারণ চুমকির দরিদ্র পরিবার ওর উপার্জনেই নির্ভরশীল। 9 অক্টোবর সন্ধ্যায় প্রেম চুমকিকে কল করে বাড়িতে আসতে বলে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। দশেরা চলে আসে। আজ রাজীব ক্যাম্প এলাকায় দশেরার মেলা উপলক্ষে যাত্রা চলছে। এই যাত্রায় রাবণের ভূমিকায় রয়েছে ইন্সপেক্টর পান্ডে। দশেরার মেলায় এই ভিড়ের মাঝে এবার দেখা যায় প্রেমকে। প্রেম রাবণের মুখোশ পরে ওর পরবর্তী শিকারে বের হয়েছে। কিছুটা দূরেই আমরা দেখতে পাই অ্যাম্বুলেন্স নিয়ে অপেক্ষা করছে সেই ছোটেলাল নামের লোকটা। অর্থাৎ ছোটেলাল প্রেমের সব কাণ্ড কারখানা সম্পর্কে খুব ভালো করেই জানে। এদিকে ব্যাক স্টেজে যখন ইন্সপেক্টর পান্ডেলাল সাজতে ব্যস্ত, তখনই সেই কলগার্ল চুমকির বাবা মেয়ের মিসিং রিপোর্ট নিয়ে কাঁদতে কাঁদতে তার কাছে আসে। চুমকির বাবা কয়দিন ধরেই থানায় ঘুরপাক খাচ্ছে, তবে ইন্সপেক্টর পান্ডে তাকে একটুও গুরুত্ব দিচ্ছে না। তাছাড়া যাত্রার রিহার্সেলের জন্য সে গতকাল থানায়ও যেতে পারেনি। চুমকির বাবা মনে করে যে হয়তো চুমকির মালিকই তাকে কিডন্যাপ করেছে, কিন্তু পান্ডে তার কোনো কথাই পাত্তা দেয় না। এক পর্যায়ে চুমকির বাবা মনে কষ্ট নিয়ে বলে, স্যার, যেদিন আপনার মেয়ে মিসিং হয়ে যাবে না, সেদিন আপনি আমার কষ্টটা হয়তো বুঝতে পারবেন। ব্যাস, এই কথা বলতেই দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তবে চুমকির বাবা তার দিক থেকে ঠিক হলেও পান্ডের কথাও কিন্তু একদিক থেকে যুক্তি ছিল, কারণ এত বড় বস্তিতে নিয়োজিত মাত্র 3 জন পুলিশ অফিসার। সেই হিসেবে প্রত্যেকের কাছে প্রত্যেকদিন 50,000-এর মতো কেস আসার কথা। তবে পুলিশ কাকে ছেড়ে কাকে খুঁজবে? চুমকির বাবা কথা আর না বাড়িয়ে সেখান থেকে এক পর্যায়ে চলে যায়। যাত্রা শেষে পান্ডে নিজের মেয়ের খোঁজ করলে তার স্ত্রী তাকে জানায় যে তার মেয়ে ঋতু ওয়াশরুমে গেছে। তবে কথাটা শুনেই পান্ডের মনে খটকা লাগে। তার চুমকির বাবার কথা মনে পড়ে যায়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই প্রেম ইন্সপেক্টর পান্ডের ছোট্ট মেয়ে ঋতুকে নিয়ে পালাচ্ছে। ওদিকে ইন্সপেক্টর পান্ডেরও চোখে ব্যাপারটা এড়িয়ে যেতে পারে না। দেখা মাত্রই পান্ডে প্রেমকে ধাওয়া করে, কিন্তু প্রেম হাত ফসকে চলে যায়। আর মুখোশ পরে থাকার কারণে পান্ডে প্রেমকে দেখতে পারে না, তবে নিজের মেয়েকে উদ্ধার করে। কিন্তু আজকের এই ঘটনাটা ইন্সপেক্টর পান্ডেকে একদম ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে বুঝতে পারে নিজের সন্তান হারালে কেমন লাগে। তাই সে তৎক্ষণাৎ চুমকির বাবাকে পরদিনই থানায় ডেকে পাঠায়। এদিকে প্রেমও এতক্ষণে জেনে ফেলে যে সে ভুল করে পুলিশের মেয়েকে তুলে নিতে যাচ্ছিল। তাই প্রেম বাড়ি এসে তাড়াতাড়ি করে এভারগ্রিন হিটস নামের একটি সিডি প্লেয়ার নিজের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু এই সিডিতে
কি আছে তা জানতে হলে মুভির শেষ পর্যন্ত থাকতে হবে। এদিকে সকাল হতে ইন্সপেক্টর পান্ডে কাজে লেগে পড়লো। সবার আগে সে চুমকির বাবার স্টেটমেন্ট নিল, যে চুমকি কার কার সাথে কথা বলতো, শেষ কোথায় গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। চুমকির বাবা জানায় যে চুমকি শেষ 9 অক্টোবর রাতে তাদের পরিচিত রিক্সাওয়ালার সাথে D5 বিল্ডিং এ যায়। এরপর থেকেই আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে দেখা যায় যে শহরের নামকরা ব্যবসায়ীর ছেলে B1 কিডন্যাপ হয়ে গেছে। তাই পুরো পুলিশ ডিপার্টমেন্ট এ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। তবে ইন্সপেক্টর পান্ডে নিজের কেস নিয়েই ব্যস্ত। পান্ডে কিছু সূত্র ধরে কেসটা নিয়ে এগোনো শুরু করে। সে সিদ্ধান্ত নেয় রাঘব বোয়াল দিয়েই তদন্ত শুরু করবে। তাই সে প্রথমে দেখা করতে যায় বলবীর সিং এর সাথে। বলবীর সিং এর বাসায় গিয়েই গেট খুলতেই দেখা যায় যে সেখানে প্রেম উপস্থিত। প্রেম ইন্সপেক্টর পান্ডেকে চিনতে পারলেও পান্ডে কিন্তু প্রেমকে চিনতে পারলো না, কারণ সেদিন প্রেম মুখোশ পরা ছিল। তো বাড়ির ভেতরে ঢুকে ইন্সপেক্টর পান্ডে কোনো ভূমিকা না করেই সরাসরি বলে যে চুমকির বাবা থানায় এসে চুমকির মিসিং কেস এফআইআর করেছে। কিন্তু ব্যাপারটা বলবীর পাত্তা না দিয়ে টিভি দেখা শুরু করে। টিভির খবরে ইন্সপেক্টর পান্ডের বস এসপি রাস্তগীরকে দেখাচ্ছে। বলবীর এবার পান্ডেকে বলে, তোমার বস হলো আমার কলেজ ফ্রেন্ড, হোম মিনিস্টারের ছেলে। আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি। আর চুমকির কথা বলছো? আমার অ্যাসিস্ট্যান্ট প্রেম তোমার বস রাস্তগীরকে অনেক আগেই জানিয়ে দিয়েছে যে চুমকি 9 তারিখ আমার এখানে আসেনি। ব্যাস, আমার আর কিচ্ছু বলার নেই। এমন সময় সেখানে চুমকির বাবা ঢুকে চিৎকার করে বলে, এই লোকটাই আমার মেয়েকে ধর্ষণ করেছে। তখন বলবীর সিং বলে উঠে, চুমকি তো একজন কল গার্ল, কোনো সতী সাবিত্রী না। এর জন্যই আমি এই যে চুমকির বাবাকে জিজ্ঞেস করো, প্রত্যেক মাসে 30,000 টাকা দিতাম, আবার এর মেয়ে চুমকিকেও আলাদা টাকা দিতাম। এই স্টেটমেন্টগুলো অনেক কিছু তুলে ধরলেও এই মুহূর্তে ইন্সপেক্টর পান্ডে সব রাগ গিয়ে পড়ে চুমকির বাবার উপর। কারণ চুমকির বাবা এতদিন এই কথাগুলো পান্ডেকে জানায়নি। তার উপর নিজে বাবা হয়ে আপন মেয়েকে দিয়ে এমন জঘন্য কাজ সে কিভাবে করাতে পারে। এরপর বলবীর এসপি রাস্তগীরকে ফোন করে সবকিছু জানিয়ে দিলে রাস্তগীর পান্ডেকে ডেকে বলে যেন সে এই কেস ছেড়ে অন্য কোনো কেসে মন দেয়। রাস্তগীর কোনোভাবেই চায় না তার বন্ধু বলবীর এই কেসে জড়াক। তাছাড়া বস্তির একটা কল গার্লকে নিয়ে এত হুঁশিয়ারি দেখানোর তো কোনো মানেই হয় না। এই কেস নিয়ে বেশি ঘাটাঘাটি করলে পান্ডেকে ট্রান্সফার করে দেওয়া হবে। তাছাড়া এখন পুরো টিম বিভানকে নিয়ে ব্যস্ত। এসব বস্তির বাচ্চা মেয়ে মিসিং কেস সলভ করে কখনো প্রমোশন পাওয়া যায় না। বিভানদের মতো বড়লোকি কেসগুলোই মূল প্রাধান্য। বসের মুখে এসব কথা শুনে আজ এই প্রথম পান্ডের পুলিশের পোশাকটিকে মিথ্যে মনে হতে শুরু করলো। সে এতদিন জানতো আইনের চোখে সবাই সমান, তবে আজ তার এই ভুল একদম ভেঙে গেল। পান্ডে থানায় ফিরে দেখে কনস্টেবল চুমকি রিক্সাওয়ালাকে পাকড়াও করে নিয়ে এসেছে। তবে রিক্সাওয়ালার থেকে বড় কোনো ক্লু না পাওয়া গেলেও চুমকির মোবাইলটা পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে যে লাস্ট কল চুমকি করেছিল প্রেমকে। আর এটাই ছিল এই কেসের সব থেকে বড় ক্লু এবং টার্নিং পয়েন্ট। এই ইনফরমেশন হাতে পাওয়ার সাথে সাথে পান্ডে রিক্সাওয়ালাকে মারধর করে ভয় দেখিয়ে আরো কিছু ইনফরমেশন কালেক্ট করে। এরপর সোজা চলে যায় বস রাস্তগীরের কাছে। পান্ডে রাস্তগীরকে গিয়ে সবটা খুলে বলে যে বলবীর চুমকির বাবাকে ও চুমকিকেও টাকা দিত। নিখোঁজের রাতে রিক্সাওয়ালা বলবীরের বাড়িতে চুমকিকে দিয়ে আসে ইত্যাদি। 9 অক্টোবর রাতে 2 ঘন্টা পর যখন রিক্সাওয়ালা চুমকিকে বলবীরের বাড়ি থেকে নিয়ে আসতে যায়, তখন গেট খুলে প্রেম রিক্সাওয়ালার হাতে চুমকির ফোনটা দিয়ে বলে জাংশনের পাশের নদীতে চুমকির ফোনটা ফেলে দিতে। সাথে প্রেম রিক্সাওয়ালাকে এইটাও বলে, কেউ যদি তোকে জিজ্ঞেস করে চুমকি কোথায়, তুই বলবি তুই ওকে জাংশনে ছেড়ে এসেছিস। কিন্তু রিক্সাওয়ালাটি লোভে পড়ে সিম সহ ফোনটি নিজের কাছে রেখে দেয়। এখন যদি প্রেমকে অ্যারেস্ট করা যায় তাহলে কেস সলভ করা অনেক সহজ হবে। পানি অনেক দূর গড়িয়ে গেছে দেখে এবার রাস্তগীর নড়ে চড়ে বসে, কারণ সে তার বন্ধু বলবীরের স্বভাব চরিত্র খুব ভালো করেই জানে। তাই এই কেসে বন্ধু বলবীর জড়িয়ে গেলে আর রক্ষে নেই। তাছাড়া রাস্তগীর খুব ভালো করেই জানে যে পুলিশ চাইলেই কয়েদিদের মেরে ধমকিয়ে বয়ান আদায় করতে পারে, যা প্রমাণ ছাড়া কোর্টে কখনোই গ্রহণযোগ্য হবে না। অতএব সব ধামাচাপা দেওয়ার জন্য রাস্তগীর পান্ডের হাতে একটা সাসপেনশন লেটার ধরিয়ে দেয়। একদিক দিয়ে পান্ডে তার বন্দুক ব্যাজ জমা দিয়ে বেরিয়ে যাচ্ছে, অন্যদিকে টিভিতে পুলিশ প্রশাসনের জয় জয়কার দেখাচ্ছে, কারণ তারা 2 দিনের মধ্যে বিখ্যাত বিজনেসম্যানের ছেলে বিভানকে উদ্ধার করে নিয়ে এসেছে। তবে এত কিছুর পরও পান্ডে থামলো না, নিজের মতো করে প্রেমের উপর নজর রাখা শুরু করলো। অন্যদিকে বলবীর সিং কিন্তু দারুণ ফুর্তিতে আছে। দিওয়ালির ছুটিতে সে বাড়িতে বিদেশি মেয়ে এনে
এনে রাসলীলা করছে। এইসব আবার বুড়ো বালভির ভিডিও রেকর্ড করাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রেমকে দিয়ে। ওদিকে পান্ডে তার কনস্টেবলের সাথে কথা বলছিল। কথায় কথায় পান্ডে জানতে পারে যে আগামীকাল থানায় নতুন এসএসপি ভূপেন বাবু আসছে, আর রাস্তগীর প্রমোশন পেয়ে সিবিআই জয়েন করে নিয়েছে। এমন সময় কনস্টেবল নিচের গেটে কিছুটা দূরে দাঁড়ানো অ্যাম্বুলেন্সটাকে দেখিয়ে হঠাৎ করে পান্ডেকে বলে, পান্ডে স্যার, ওই যে অ্যাম্বুলেন্সের লোকটা, মানে হসপিটালের কম্পাউন্ডার ছোটে লাল, ওকে সত্যি একটা ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সেবার দশেরার মেলায় আপনার মেয়ে ঋতুকে উদ্ধার করার পর ওর অ্যাম্বুলেন্সে করেই তো হসপিটালে নিয়ে যেতে পেরেছিলাম। ভাগ্যিস অ্যাম্বুলেন্সটা ছিল। তবে কনস্টেবলের কথা শুনে হঠাৎ করে পান্ডের টনক নড়ে। ওর মাথায় একটা ব্যাপার ক্লিক করে। এই কয়দিনও যতবার প্রেমের উপর নজর রেখেছে ততবারই খেয়াল করেছে যে এই একই অ্যাম্বুলেন্সে করে রাত হলেই ছোটেলাল প্রেমের সাথে দেখা করতে আসে। অর্থাৎ আজকে রাতেও ছোটেলাল কাউকে না কাউকে কিডন্যাপ করতে এখানে এসেছে। ব্যাস, সাথে সাথে পান্ডে ওর পুরনো কনস্টেবলের সাথে মিলে ছোটেলালকে ধরে নিয়ে যায় এলাকার বাইরের একটি ফাঁকা বাড়িতে। সেখানে গিয়ে ছোটেলালকে মারধর করার পর বেরিয়ে আসে নতুন এক তথ্য। দশেরার রাতে মুখোশ পরা সেই লোকটা হচ্ছে প্রেম। এই তথ্য শুনে পান্ডে পুরোই অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি যে চুমকি মিসিং কেসের সাথে বাচ্চাদের মিসিং কেস যে এইভাবে কানেক্টেড হয়ে যাবে। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে পান্ডে আবার রিজয়েন করে। জয়েন করার পর থানায় গিয়ে পান্ডে দেখে যে এসএসপি ভূপেনের সাথে রাস্তগীরের বেশ সখ্যতা হয়েছে। এতে পান্ডের সন্দেহ আরো বাড়ে, কারণ ভূপেন একজন সৎ এবং ন্যায়পরায়ণ পুলিশ অফিসার, যে তার সততার জন্য অনেকবার বদলিও হয়েছে। তো পান্ডের এবার মনে হতে থাকে যে হয়তো সে কেসটা সলভ করতে ভূপেনের থেকে সাহায্য পেলেও পেতে পারে। এবার আমরা দেখতে পাই রাস্তগীর থানা থেকে বের হয়ে একজনকে কল করে। কাকে, সেটা আমরা মুভির শেষে জানবো। এদিকে ছোটেলালকে ধরে ফেলার খবর বালবীর সিং পাওয়ার পরই দ্রুত সে হরিয়ানার এক সুপারি কিলার হীরামল সিং এর সাথে ফোনে কথা বলে। এই হীরামল সিং এর দুই ছেলে যোগেশ ও রাজবীর বাবার সাথে মিলে সুপারি নিয়ে খুন করার কাজ করে। এদিকে পান্ডে ভূপেন স্যারকে নিয়ে রওনা দেয় ছোটেলালকে ইন্টারোগেট করতে, কিন্তু ততক্ষণে হীরামলের সাথে মিলে তার দুই ছেলে যোগেশ ও রাজবীর ছোটেলালকে তুলে এনে কেটে খুন করে এবং বডিটা পুড়িয়ে দেয়। পুরনো বাড়িতে পৌঁছে পান্ডে দেখে যে ছোটেলাল গায়েব। সে তো ভীষণ রেগে যায় যে কনস্টেবলকে রেখে যাওয়ার পরও এমনটা হলো কেন, কিন্তু ততক্ষণে আর কিচ্ছু করার নেই। ভূপেন তাড়াতাড়ি এবার প্রেমকে অ্যারেস্ট করার অর্ডার দেয়, আর প্রেমকে অ্যারেস্ট করার এই পর্যায়ে রিভিল হয় এই পুরো ঘটনার সব থেকে নারকীয় পৈশাচিক এক সত্য, যেটা গোটা পুলিশ ডিপার্টমেন্ট এত বছরের হিস্ট্রিতে এর আগে কখনো শোনেনি। প্রেমকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হলে পুলিশের প্রমাণস্বরূপ ক্যামেরার সামনে প্রেমের বয়ান ছিল অনেকটা এইরকম। প্রেম বলা শুরু করে, স্যার, এই যে আপনি চুমকির কথা বলছেন না, এই চুমকিকে আমি নিজের হাতে মেরেছি। 9 অক্টোবর সন্ধ্যায় আমার বস বালবীর স্যার বাড়িতে ছিলেন না, তাই আমি চুমকিকে কাস্টমার দেওয়ার নাম করে আমার বাড়িতে ডাকি। আমি আগে থেকেই জানতাম যে চুমকি বালবীর স্যারের সাথে শোয়, তো আমি ওকে কিছু টাকা অফার করে বললাম আমার সাথেও শুতে, কিন্তু চুমকি উল্টো আমাকে অপমান করলো। আরে ও কি জানে না কি আমি কি? ও তো জানেই না যে এই আমি ছোটবেলায় আমার আপন মামাকে বটি বটি করে কেটে রান্না করে খেয়েছিলাম, আর আমার শয়তান মামার লিভারটা আমি কাঁচা চিবিয়ে খেয়েছিলাম। আর এই মেয়ে আমাকে না করছে, তাই কাস্টমারকে ফোন করার নাম করে আমি ওর পেছন থেকে আস্তে করে ওর গলা টিপে মেরে ফেললাম। বেঁচে থাকতে আমার সাথে কিছু করেনি, তাই মেরে ফেলে ওকে ধর্ষণ করে ওকে বটি বটি করে কাটলাম। আমি নর্মালি পা, হাত এবং বডির অন্যান্য পিসগুলোকে কালো পলিথিনে ভরে ড্রেনে ফেলে দেই, যাতে গন্ধ না বের হয়, আর মাথাগুলোকে মাটিতে পুঁতে দেই, যেন 6-7 মাসের মধ্যে পোকা মাথার মাংসগুলো খেয়ে নেয়। ব্যাস, এই তো। চুমকির সাথেও একই কাজই করেছিলাম। বস্তির বাচ্চাগুলো মিসিং হয় আমার কারণেই। বাচ্চাগুলোকে নিয়ে এসে জীবিত কিংবা মৃত অবস্থায় শারীরিক মজা নিয়ে মুড হলে ওদের কেটে খেতাম, অথবা ওদের অর্গান ছোটলালের কাছে মোটা অঙ্কের টাকায় বেচে দিতাম। আর হ্যাঁ, সব থেকে মজার কথা শুনবেন স্যার, আমি নিজেই এই বস্তির 24টা বাচ্চার মাংস খেয়েছি, আর সবার শেষে খেয়েছিলাম আলীর মাংস। তবে স্যার, আমার টার্গেট হচ্ছে 50, কারণ ধরা পড়ার কোনো ভয় আমার নেই। বাবাজির হাত আমার মাথার উপর সব সময় আছে। এমন নৃশংস পৈশাচিক বিবরণ শুনে পান্ডে এবং ভূপেন দুজনেই হতভম্ব। চুমকির কেসের সুরাহা করতে এসে যে গত 2 বছরের মিসিং বাচ্চাদের কেস এইভাবে সলভ হয়ে যাবে তারা
তারা ভাবতেই পারেনি। তখনই সাইকো প্রেমকে অফিসিয়ালি অ্যারেস্ট করে পরদিন থেকে শুরু হয়ে যায় জোরে সোরে তদন্ত। সেক্টর 36 এর বাগান খুঁড়ে পুলিশ উদ্ধার করে 25টি বাচ্চার মাথার খুলি এবং চুমকির ব্যাগ। আর ড্রেন থেকে উদ্ধার করা হয় কয়েকশো কালো পলিথিনের ভেতর মোড়ানো পচা গলা টুকরো টুকরো লাশ। এমন চাঞ্চল্যকর ঘটনা দ্রুত মিডিয়া এবং গোটা শহরে ছড়িয়ে পড়ে। তবে জনগণের ক্ষোভ গিয়ে পড়ল পুলিশ প্রশাসনের উপর, যে এতদিন তারা কেন এত ভয়ঙ্কর ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি। পুলিশ প্রেমকে তিহার জেলে হস্তান্তর করে এবং কেসটি সিবিআই নিয়ে নেয়। কিন্তু এত কিছুর পরও একটা কথা আছে না, যে ক্ষমতা যার হাতে সেই শেষ পর্যন্ত জিতে। তাই উপর মহল এবং হোম মিনিস্টারের হস্তক্ষেপে কেস ঘুরে যায়। অতএব সিবিআই এর রাস্তা আরো ক্লিয়ার হয়ে যায়, কারণ সিবিআই এর হেড হচ্ছে বালবীরের সেই ছোটবেলার বন্ধু রাস্তগীর। তো বালবীরের উপর থেকে সব চার্জশিট তুলে নিয়ে প্রেমকে এবার মূল আসামি দেখানো হয়। খবরটি দেখার পর পান্ডে ভূপেনের থেকে প্রেমের শেষ একটা ইন্টারোগেশনের অনুমতি চায়। তবে এবার পান্ডে একটু চালাকি করে। পান্ডে সরাসরি প্রেমের ছেলে এবং বউকে টার্গেট করে। প্রেমের গ্রামে ঝড় তুফান হওয়ায় টাওয়ার নষ্ট হয়ে যায়, তাই অনেকদিন প্রেম বউ বাচ্চার সাথে যোগাযোগ করতে পারছিল না। আর এই সুযোগটাই পান্ডে কাজে লাগায়। আসলে প্রেম মানুষের অর্গান বিক্রি করে যে টাকাগুলো পেত, সেগুলো ছোটেলালের মাধ্যমেই নিজের গ্রামে পাঠাতো। কিন্তু ছোটেলাল যেহেতু এখন নেই, তাই অনেকদিন ধরেই প্রেম গ্রামে টাকা পাঠাতে পারছে না। প্রেম ওর বস বালবীরের সাহায্যে জেল থেকে বের হতে চায়, কিন্তু তখনই পান্ডের মাধ্যমে জানতে পারে যে বালবীর ওর উপর সব দোষ চাপিয়ে নিজে ছাড়া পেয়ে গেছে। আর গোটা গ্রাম ও প্রেমের এই কাণ্ড জেনে ফেলেছে। এখন যদি প্রেম বাঁচতে চায়, তবে বালবীরের বিরুদ্ধে প্রমাণ দিতে হবে। পান্ডের এই ফাঁদে প্রেম ফেসে যায়। তখন প্রেম জানায় যে এভারগ্রিন হিটস টাইটেল দেওয়া সেই সিডিটাই হচ্ছে বালবীরের বিরুদ্ধে সব থেকে বড় প্রমাণ। ওই সিডিতে সেক্টর 36-এ এসে বিদেশিদের সাথে কুকীর্তি, চুমকি এবং বাচ্চাদের সাথে যত নোংরা কাজ সবকিছু রেকর্ড করা আছে। এমনকি বালবীর এতটাই নোংরা একটা লোক যে নিজের আপন ছোট্ট নাতনিকেও খারাপ নজরে দেখত। ওই দিন দশেরার রাতে প্রেম পান্ডের কাছে তাড়া খেয়ে এই সিডিটাই দ্রুত বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, যেন কোনো প্রমাণ না থাকে। কারণ এই সিডিটাই হচ্ছে এই কেসের সব থেকে বড় এভিডেন্স। পান্ডে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে কনস্টেবলকে জানিয়ে সেই রাতেই প্রেমের দেশের বাড়িতে রওনা দেয়। পরদিন সেখানে পৌঁছানোর পর প্রেমের বউয়ের থেকে সিডিটা নেয় এবং সেটা প্লে করতেই বিকৃত নারকীয় সব দৃশ্য দেখে পান্ডের শরীর গুলিয়ে উঠল। সময় নষ্ট না করে পান্ডে এবার ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। প্রেম বলেছিল এই গ্রামে নাকি খুব একটা গাড়ি চলাচল করে না, তাই হাইওয়েতে কয়েক ঘন্টা অপেক্ষা করার পর পান্ডে হঠাৎ দেখে দূর থেকে একটা গাড়ি আসছে। পান্ডে কিছু না ভেবেই লিফট চেয়ে গাড়িটিতে উঠে বসলো, কিন্তু দুর্ভাগ্যবশত এই গাড়িটাতে ছিল সেই সুপারি কিলার হীরামল সিং এবং তার দুই ছেলে। মুহূর্তের মধ্যেই তারা পান্ডেকে পেছন থেকে ছুরি চালিয়ে খুন করে ফেলে। আর এই ভয়ঙ্কর কেসের একমাত্র বড় প্রমাণ সেই এভারগ্রিন হিটসের সিডিটা ভেঙে রাস্তায় ফেলে দেয়। এরপর কেটে যায় ছয়টা মাস। রাজীব ক্যাম্পের থানায় বোর্ডে এখন ঝুলছে পান্ডের মিসিং পোস্টার, আর পান্ডের সিটে প্রমোশন পেয়ে বসে আছে সেই পুরনো কনস্টেবল। আসলে পান্ডে কখনো ভাবতেই পারেনি যে তারই থানার বিশ্বস্ত কনস্টেবল তার সাথে লোভে পড়ে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে। সেদিন আসলে সিবিআই অফিস থেকে বের হয়ে রাস্তগীর এই কনস্টেবলকেই কল করে প্রমোশনের লোভ দেখিয়ে পান্ডের বিরুদ্ধে ব্যবহার করছিল এতদিন। এই ঘটনার পর পান্ডের নিখোঁজের সন্দেহে সুপারি কিলার হীরামল সিং এবং তার দুই ছেলেকে গ্রেফতার করলেও আলটিমেটলি কোনোই লাভ হয় না। উপর মহলের চাপে কেসটা আস্তে আস্তে ধামাচাপা পড়ে যায় এবং 6 মাসের মধ্যে বালবীর ও প্রেমের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে আদালত এত বড় নরপিশাচদের বেকসুর খালাস দিয়ে দেয়। অতঃপর এই সিনের সাথেই ভারতের সম্পূর্ণ সত্য ঘটনার উপর নির্মিত এই মুভিটি এখানেই শেষ হয়। যেহেতু মুভিটি সত্য ঘটনার উপর নির্মিত, তাই এখানে আলাদা করে কিছু এক্সপ্লেইন করার নেই। তবে এই পুরো মুভিটি যে কেসের অবলম্বনে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে 2006 সালে ঘটে যাওয়া ভারতের নিথারি কেস, যেখানে মূল আসামি সুরিন্দার কোহলি নামের এক মধ্যবয়স্ক লোক, যার ভূমিকায় মুভিতে প্রেম চরিত্রটি অভিনয় করেছে। চাঞ্চল্যকর নিথারি কেসের
এই সুরিন্দর কোহলি হচ্ছে ভয়ঙ্কর সেই খুনে নরখাদক যে বাস্তবে বাচ্চা এবং মানুষ খুন করে সেই মাংস খেত। ইন্টারনেটে এই কেসের বিষয়ে সার্চ করলে আপনারা অনেক তথ্য এবং ভিডিও পেয়ে যাবেন। তো আজকের মুভিটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আজকের মুভিটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, এবং যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো দারুণ দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে উইথ আস।